10 দিনের ব্যবধানে আজ আবারও ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। চূড়ান্ত হবে বিপিএল এর প্লেয়ার রিটেনশন ও ডিরেক্ট সাইনিং প্রক্রিয়া। এবং বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা। মনোনয়নপত্র বিতরণ 9, 10 ও 12 তারিখ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ 20 অক্টোবর। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। গোয়ালিয়রে প্রথম টি-20তে টাইগারদের ব্যাটিং ব্যর্থতার কোনো উত্তর জানা নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সামর্থ্যের অভাব না থাকলেও মেনে নিয়েছেন স্কিল আর মানসিকতায় সমস্যার কথা। টি-20তে ভালো করতে আবারও গুরুত্ব দিতে বললেন ঘরের মাঠের উইকেট নিয়ে। কঠিন চ্যালেঞ্জ হলেও যথারীতি শোনালেন দিল্লিতে ঘুরে দাঁড়ানোর সেই চেনা গল্প। বিশ্বকাপের মতো গোয়ালিয়রেও চূড়ান্ত ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। দলের ভরাডুবির দিন আরও একবার প্রশ্নবিদ্ধ এই সিনিয়র ক্যাম্পেইনার। অথচ পারফরমেন্স কিংবা অভিজ্ঞতা নয়, একের পর এক ম্যাচে রিয়াদের সুযোগ পাওয়ার কারণ তার নামের ভার। তাতে পারফর্ম করে উপেক্ষিত থেকে যাচ্ছেন অন্যরা। ভাই কার সাথে কার কম্পেয়ার করতেছেন? মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। বাংলাদেশের পেশাদার ক্রিকেটার হয়ে নিজেকে বেশ ভাগ্যবানই মনে করা উচিত রিয়াদের, যেখানে চূড়ান্ত ব্যর্থ হলেও দিনের পর দিন টিকে থাকা যায় কেবলমাত্র নাম, অতীত আর কোটার হিসেবে। ব্যর্থ বিশ্বকাপ শেষে ভারতের মাটিতে নতুন দিনের শুরু করতে পারত বাংলাদেশ। হার কিংবা জয়, অন্তত ক্রিকেটটুকু খেলার সম্ভাবনা ছিল। তবে টিম ম্যানেজমেন্টের জন্য এটা স্রেফ ফেয়ারওয়েল মঞ্চ। তাই তো ধারাবাহিক ব্যর্থ আর অফ ফর্মে থাকা রিয়াদ এখনো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম একাদশে। অথচ বিশ্বকাপ শেষেই তার বিকল্প খোঁজার সময় পেয়েছিল টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তান ম্যাচের বিতর্কিত কাণ্ডের পর পাক্কা 3 মাস। এই 3 মাসে এইচপির ব্যানারে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20 সিরিজ, মিরপুরে সাদা বলের ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচ। ভারত সিরিজে সুযোগ পাবার মানদণ্ড এসবই হওয়ার কথা থাকলেও টিম ম্যানেজমেন্ট বেছে নেয় পাবলিক ডিমান্ড থিওরিকে। শামীম ইয়াং এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন, বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না। টপ এন্ডের 8 ম্যাচে শামীমের পক্ষেই কথা বলে তার পরিসংখ্যান। ম্যাচ সিনারিও কিংবা প্রস্তুতি ম্যাচেও ছিলেন ধারাবাহিক। তবুও জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাননি গত ডিসেম্বরে বাদ পড়া এই মিডল অর্ডার। 2026 বিশ্বকাপের কথা চিন্তা করলে বাজিয়ে দেখা যেত মাহফুজুর রাব্বিকেও। যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক 150-র কাছাকাছি রানের পাশাপাশি 4 উইকেট আর 7-এর নিচে ইকোনমি। তবে সেই পারফর্মার শামীম কিংবা রাব্বিকে টপকে রিয়াদের ভারত সিরিজের টিকিট পাবার একমাত্র কারণ নামের ভার। মিরাকেল না হলে দিল্লিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এই সিনিয়র ক্যাম্পেইনার। অন্তত গোয়ালিয়রে দলের বড় হারের পর ঘুম ভাঙা উচিত নীতি নির্ধারকদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। সাকিব আল হাসান কিংবদন্তি ক্রিকেটার, তার বিদায় টেস্ট এমন ভাবে আয়োজন করা উচিত যাতে পুরো বিশ্ব দেখে একজন কিংবদন্তি বিদায় নিচ্ছে। এমন মন্তব্য করেছেন সাকিবের দীর্ঘদিনের সতীর্থ ইমরুল কায়েস। আসন্ন এমসিএল এর জন্য প্রস্তুত হচ্ছেন এই ক্রিকেটার। বিপিএল এ তার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় আসর গ্ল্যামার হারাবে বলেও মনে করেন ইমরুল। সাকিব আল হাসান ইস্যুতে এখন বিভক্ত দেশের ক্রিকেট। গত মাসে 2 ফরম্যাটকে বিদায় জানান বাংলাদেশের পোস্টার বয়। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিতে চান মিস্টার 75। আসলে এই ডিসিশনগুলো নেয়া বাংলাদেশের ক্রিকেটকে ভিন্ন রূপে চিনিয়েছেন পঞ্চপাণ্ডব। দেশের ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার পরও মাঠ থেকে হাসি মুখে বিদায় নিতে পারেননি কিংবদন্তিরা। তবে কি বিশ্বসেরার খেতাব পাওয়া সাকিবের ক্ষেত্রেও দেখা যাবে একই দৃশ্য? পুরনো সতীর্থ ইমরুল কায়েস সাকিবকে ঘরের মাঠে ঘটা করেই বিদায় দেওয়ার পক্ষে। দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লেজেন্ডারি প্লেয়ারের বিদায় নেওয়া। আমরা কারোই দেখি নাই, আমরা মাস্টারিভাবে দেখি নাই, আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই। তা আমার মনে হয় যে
এই জিনিসটা যদি চালু হয়, আর সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এ একটা লেজেন্ডের বিদায় হলো বাংলা ক্রিকেট থেকে। বিপিএলে অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, জিতেছে 4টি শিরোপা। তবে এবারের আসরে থাকছে না ফ্র্যাঞ্চাইজিটি। কুমিল্লা না থাকায় বিপিএল কিছুটা হলো গ্ল্যামার হারাবে বলে মনে করেন ইমরুল। কুমিল্লার মতো ফ্র্যাঞ্চাইজি একটা আমি মনে করি যে বিপিএলে থাকাটা কিন্তু বিপিএলের জন্য ভালো। ওই দিক থেকে যদি বলেন যে বিপিএলের কিছুটা হলে গ্ল্যামার একটু কমবে, কারণ ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আসছে হয়তো বা আমি জানি না এবছর হয়তো বা ওরকমভাবে প্লেয়ার আনবে কিনা, বাট মানে বিপিএল কুমিল্লাকে মিস করবে। ক্রিকেটের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন ইমরুল মিরাজ। দেশেই তৈরি করছেন ক্রিকেটের নানা সামগ্রী। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি ক্রিকেটারদের হাতেও সেই পণ্য। তাদের তৈরি করা ব্যাট দিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলেছেন বিরাট কোহলিও, যাতে উচ্ছ্বসিত ইমরুল। ও আমাকে 2-3টা ব্যাট দিয়েছিল, তো আমি যখন একসাথে খেলতাম ওই দিক থেকে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি, ওদের ব্যাটটাও একটা দিই আর কি, তো কেমন ওর একটা রেসপন্স। তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে ব্যাটটা, ওকে বলছে, আমার কথা বলছে, তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দেবে মিরাজ, তো বলছে হ্যাঁ ঠিক আছে। পরে আমি ওরা অ্যাপ্রিসিয়েট করছি যে না ব্যাটটা রিসিভ করছে। পরে আসলে ও ব্যাটের খুব প্রশংসা করছে, এবং আপনারা দেখবেন যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। আসন্ন বিসিএল ও বিপিএল সামনে রেখে মিরপুরে ফিটনেস নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন ইমরুল কায়েস। এবারের বিসিএলে খুলনার হয়ে 22 গজ মাতাবেন এই সিনিয়র ক্যাম্পেইনার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো কয়েকজন ক্রিকেটার রিটেন এবং ডিরেক্ট সাইনিং করতে পারবে তার সিদ্ধান্ত হবে আজ বিকেলে। সভায় বসবে বিসিবির কার্যনির্বাহী কমিটি। এই মুহূর্তে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সরাসরি যাচ্ছি তার কাছে। বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর থেকেই তার খুব ব্যস্ত সময় কাটছে। একের পর এক সভা বা মিটিংয়ে তিনি অংশ নিচ্ছেন। আজও একটি সভা রয়েছে, এখন থেকে ঠিক 2 ঘন্টা পর বিকেল 3টায় শুরু হওয়ার কথা রয়েছে এই সভাটি। এই সভাটির সবচেয়ে বড় যে ইস্যুটি এজেন্ডায় এই মুহূর্তে, সেটি হচ্ছে বিপিএল। আমরা জানি যে 27 ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএলের 11তম আসর। এর আগে 14 অক্টোবর, ঠিক এক সপ্তাহ পরে এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই প্লেয়ার্স ড্রাফটের আগে যেই পরিমাণ গোছগাছের বিষয় রয়েছে সেইগুলো নিয়েই আসলে আজকের এই মিটিং বা এই ঘন ঘন মিটিং করতে হচ্ছে এই মুহূর্তে। কেননা আমরা জানি যে এই বিপিএল এর যে 7টি দল, 2-1 দিন আগের আপডেটও ছিল যে এই 7 দলের 7টি দলই আসলে চূড়ান্ত নয়, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে পূর্ণাঙ্গ কার্যক্রম সেটি সম্পূর্ণ করা যায়নি। এই 7 দলের মধ্যে আমরা জানি 3টি ফ্র্যাঞ্চাইজি নতুন, এর আগের 4টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে এবারের বিপিএলে। তারা হচ্ছে রংপুর, সিলেট, বরিশাল এবং খুলনা, এবং এর পাশাপাশি ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রামের 3টি ফ্র্যাঞ্চাইজি এখানে নতুন করে এসেছে। এবং তাদের সব কিছু মিলিয়ে তাদের প্লেয়ার্স ড্রাফটের আসলে পলিসিটা কি হবে, বা এখনও তাদের মধ্যে অনেকেই এন্ট্রি ফি দেননি এই পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম, সেগুলোর আপডেট কি হবে বা এর আগে রিটেনশন পলিসিটা কি হবে, সব মিলিয়ে আসলে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে 2 দিন আগে আসলে বিসিবি সভাপতি বসেছিলেন, বিপিএল গভর্নিং কাউন্সিল বসেছিলেন। সেইগুলোর একটা আপডেট আসলে আজকের মিটিং থেকে আমরা পূর্ণাঙ্গ জানতে পারবো বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাকসুম আলম খান। জাতীয় দলের টানা ব্যর্থতার কারণে এবার কঠিন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 2024-25 মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে অনেক তারকাকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে পিসিবি। তবে ইংল্যান্ড সিরিজে ক্রিকেটারদের পারফরমেন্স পর্যবেক্ষণ করবে বোর্ড। এরপর অস্ট্রেলিয়া সফরের আগে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করবে পিসিবি। একের পর এক ব্যর্থতা, বড় মঞ্চে নেই সফলতা, ক্রিকেটারদের অন্তর্দ্বন্দ্ব, ফিটনেসের দিকেও নজর নেই কারো। তাই এবার বাধ্য হয়ে কঠিন পথে হাঁটার সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কখনো কোচ, কখনো বা পরিবর্তন হচ্ছে অধিনায়ক। তবে এত কিছু করেও দলের কাছ থেকে ভালো পারফরমেন্স পাচ্ছে না বোর্ড। তাই কেন্দ্রীয় চুক্তিতে বড় রদবদল আনার ইঙ্গিত পিসিবির। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের আগ থেকেই ছন্দে নেই পাকিস্তান দল। ওডিআইয়ের পর টি-20 বিশ্বকাপে হয়েছে ভরাডুবি। তবে বাংলাদেশের কাছে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার পর নড়ে চড়ে বসে পিসিবি। কোচ গ্যারি কার্স্টেন ও জেসন গিলেসিও অখুশি ক্রিকেটারদের ওপর। বাবর রিজওয়ানদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন তারা। তাই এবার 2024-25 মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে অনেক তারকা ক্রিকেটারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যদিও সবকিছু চূড়ান্ত হবে ইংল্যান্ড সিরিজের পর।
তালিকা চূড়ান্ত করার আগে বেশ কিছু দিক আমরা খতিয়ে দেখব। ইংল্যান্ড সিরিজের সময় আমরা ক্রিকেটারদের চাপে ফেলতে চাই না, তবে অস্ট্রেলিয়া সফরের আগে তালিকা ঘোষণা করা হবে, যেখানে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়বেন, আবার কারো পদোন্নতি হবে। অক্টোবরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান দল। এর আগে জানা যাবে কারা থাকছেন পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। এর আগে 2023-24 মৌসুমে 27 জনকে চুক্তিতে রেখেছিল পিসিবি, তবে এবার সংখ্যাটা অনেক কমে যাবে বলে জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম। তামিম হোসেন, সময় সংবাদ। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তবে এবার ভারত ইস্যু নয়, নির্ধারিত সময়ে ভেন্যু প্রস্তুত করা নিয়ে শঙ্কায় পিসিবি। আসর শুরুর 4 মাস বাকি থাকলেও প্রধান ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের মূল মাঠ ও গ্যালারি সহ এখনো অনেক কাজ বাকি। এছাড়া করাচি ন্যাশনাল স্টেডিয়ামেও বাকি রয়েছে কাজ। সংস্কার করতে হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামও। 31 জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছে আইসিসি, যদিও সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বোর্ডে একের পর এক পরিবর্তন, ক্রিকেটাররাও বেতন পাচ্ছেন না গেল 4 মাস ধরে। এরই মাঝে ঘনিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বীকার না করলেও অর্থ সংকটে যে ভুগছে পিসিবি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানে সেরা 8 দলের লড়াইটা শুরু হবে আগামী 19 ফেব্রুয়ারি। আসর আয়োজনের জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, তবে স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ চলছে ধীর গতিতে। পাকিস্তানের 3 ভেন্যুতে হবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। রাওয়ালপিন্ডির ভেন্যুতে কদিন আগেই হয়েছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। লাহোরের গাদ্দাফি ও করাচি ন্যাশনাল স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। আসর শুরুর 4.5 মাস বাকি, কিন্তু ভেন্যুগুলোর বর্তমান চিত্র দেখে আশাবাদী হওয়ার উপায় নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির 3 ভেন্যু সংস্কারের জন্য মোট বরাদ্দ হয়েছে 12.8 বিলিয়ন রুপি, যার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের জন্য। উদ্বোধনের সঙ্গে ফাইনাল ম্যাচও হওয়ার কথা এই মাঠে। গাদ্দাফি স্টেডিয়ামের বর্তমান অবস্থা দেখে মনে হবে না এটা কোনো ক্রিকেট স্টেডিয়াম। কাজ চলছে বেশ ধীর গতিতে। আগস্ট থেকে কাজ শুরু করলেও মূল মাঠ কিংবা গ্যালারি কোনো জায়গারই কাজ সম্পূর্ণ হয়নি। মূল বিল্ডিং, মাঠ, গ্যালারি, ফ্লাডলাইট, ডিজিটাল স্ক্রিন, ড্রেনেজ সিস্টেম সহ সবকিছু সংস্কারের জন্য মোট 7.7 বিলিয়ন রুপি খরচ করবে পিসিবি। অন্যদিকে করাচি ন্যাশনাল স্টেডিয়ামের মূল মাঠের কাজ সম্পন্ন হয়েছে আগেই। গ্যালারির কাজ বাকি থাকায় দর্শক শূন্য মাঠে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট আয়োজন করতে চেয়েছিল পিসিবি, তবে সম্মতি মেলেনি বিসিবির কাছ থেকে। যদিও শুধু গ্যালারি নয়, ফ্লাডলাইট সহ আরো অনেক কাজই বাকি এই স্টেডিয়ামের। এছাড়া রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাজে এখনো হাত দেয়নি বোর্ড। কাজের অগ্রগতি দেখে পিসিবিকে হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। 2025-এর 31 জানুয়ারির মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। সেটা না হলে বিকল্প খুঁজবে আইসিসি, তবে পিসিবি সেটা পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। তামিম হোসেন, সময় সংবাদ। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনের তফসিল। এই মুহূর্তে ফুটবল ফেডারেশন ভবনে আছেন সহকর্মী এস এম ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করতে হলে আপনাকে গুনতে হবে 1 লক্ষ টাকা। জি, ঠিকই শুনেছেন। ফুটবল ফেডারেশনের যে নির্বাচন শুরু হচ্ছে 26 অক্টোবর, সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেই তফসিলে কিন্তু আজ ঘোষণা করা হয়েছে সভাপতি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে হবে, সেই মনোনয়ন ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে 1 লক্ষ টাকা। যদিও এই মূল্যটা হচ্ছে এর আগে নির্বাচনেও সমান ছিল। এবং সিনিয়র সহসভাপতি পদে এই মনোনয়ন ফর্মের মূল্য হচ্ছে 75,000 টাকা, সহসভাপতি পদে হচ্ছে 50,000 টাকা এবং সদস্য পদে নির্বাচন করতে হলে হচ্ছে আপনাকে গুনতে হবে 25,000 টাকা। এছাড়াও আজ হচ্ছে যেই তফসিল ঘোষণা করা হয়েছে, সেই তফসিল ঘোষণায় কবে থেকে হচ্ছে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন তার বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে। সেই তারিখটি হচ্ছে 9 অক্টোবর, 9, 10 হচ্ছে এবং 12 অক্টোবর, এই 3 দিন হচ্ছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন ফুটবল ফেডারেশনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে। এবং এই মনোনয়নপত্র তারা দাখিল করার জন্য সময় পাবেন 2 দিন। সেই দুটো দিন হচ্ছে 14 এবং 15 অক্টোবর। এবং 16 অক্টোবর থেকে কিন্তু শুরু হবে হচ্ছে মনোনয়নপত্রের যে যাচাই, এবং যাচাইয়ের পর যদি হচ্ছে কারো কোনো আপত্তি থাকে সেই আপত্তির উপর শুনানি অনুষ্ঠিত হবে হচ্ছে 17 অক্টোবর। এরপর যে আনুষঙ্গিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে
আগামী 20 অক্টোবর হচ্ছে ফুটবল ফেডারেশন নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী যারা হচ্ছে বা যাদের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হবে তাদের হচ্ছে সেই প্রার্থিতা ডিক্লেয়ার করা হবে হচ্ছে 20 অক্টোবর। তারপর থেকেই হচ্ছে আসলে সেট হয়ে যাবে যে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যেটা জানি সেটা হচ্ছে ফুটবল ফেডারেশনে মোট 21টি পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এবার কিন্তু হচ্ছে বৈধ ভোটারের তালিকা হচ্ছে 133, অর্থাৎ 133 জন আগামী 4 বছরের জন্য ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে কারা আসতে চলেছেন বা কাদের দ্বারা হচ্ছে ফুটবল পরিচালিত হবে সেটা কিন্তু তারা নির্ধারণ করে দেবেন। এখন পর্যন্ত হচ্ছে প্রার্থিতা হওয়ার যে দৌড় বা যে ঘোষণা এসেছে সেখান থেকে আমরা জানি তাবিথ আওয়াল সাবেক সহসভাপতি তিনি হচ্ছে নির্বাচন করবেন এবং এছাড়াও তরফদার রুহুল আমিন ঘোষণা দিয়েছিলেন, যদিও সেখানে সংশয় রয়েছে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে থাকবেন কিনা। তবে সহসভাপতি এবং সিনিয়র সহসভাপতি সহ কয়েকটি পদে কিন্তু হেভিওয়েট প্রার্থীরা আসতে চলেছেন। সেটা এই মনোনয়নপত্র যবে থেকে সংগ্রহ করা শুরু হবে সেদিন থেকে কিন্তু হচ্ছে বিষয়টা মোটামুটি চূড়ান্ত হয়ে যাবে। তো আমার কাছ থেকে ফুটবল ফেডারেশন থেকে এই ছিল তফসিল যে ঘোষণা হয়েছে তার সবশেষ তথ্য। আমাদের সঙ্গে বাফুফে ভবন থেকে যুক্ত হয়েছিলেন এসএম ইকবাল। বিলাসবহুল বাড়ি রিসোর্টের পর এবার পুরো একটা দ্বীপ কিনতে চান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। রিও ডি জেনেইরোর আংরা ডস রেইসে অবস্থিত একটি প্রাইভেট আইল্যান্ড কেনার পরিকল্পনা তার। 6 একরের এই দ্বীপটির নাম জাপাও প্রাইভেট আইল্যান্ড। বিলাসবহুল বাংলো, কৃত্রিম পুকুর, ভিলা সহ অবসর যাপনের সব ব্যবস্থা আছে সেখানে। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, 7 মিলিয়ন ইউরোর বিনিময়ে এই দ্বীপটি কিনতে মুখিয়ে নেইমার। চারিদিকে নীল জলরাশি, তার মাঝে একটা দ্বীপ যেখানে আছে নানা প্রজাতির গাছপালা, আছে দৃষ্টিনন্দন বেশ কয়েকটি ভিলা। প্রাকৃতিক সৌন্দর্যে চোখ আটকে যাবে যে কারো। নান্দনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই দ্বীপটিতে আছে কৃত্রিম পুকুর, আছে জ্যাকুজি ও কায়াকিং এর ব্যবস্থা। নৌকা চালানো সহ উপভোগ্য সব ধরনের ব্যবস্থাই আছে এখানে। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এই দ্বীপটি কিনতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। মাঠের খেলা থেকে বহুদিন দূরে আছেন আল হিলাল তারকা। ইউরোপ থেকে সৌদি আরবে মোটা অঙ্কের বিনিময়ে পাড়ি জমানোর পর মাঠে নামতে পেরেছেন মোটে কয়েক ম্যাচে। এরপরেই ইনজুরি সঙ্গী করে আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। কবে নাগাদ আবারও মাঠে ফিরবেন এই ব্রাজিলিয়ান ফুটবলার তা নিয়েও রয়েছে শঙ্কা। তবে বিলাসবহুল জীবনযাপন করতে সবসময় দেখা যায় নেইমারকে। রিও ডি জেনেইরোতে বিলাসবহুল বাড়ির পর এবার একটি দ্বীপ কিনতে মুখিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার। রিও ডি জেনেইরোর আংরা ডস রেইসে অবস্থিত জাপাও প্রাইভেট আইল্যান্ডটি কিনতে চান নেইমার, এমন খবর প্রকাশ করেছে ব্রাজিলের বেশ কয়েকটি গণমাধ্যম। নান্দনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই দ্বীপটিতে আগামী 9 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত 40,000 পাউন্ডের বিনিময়ে থাকার পরিকল্পনা রয়েছে নেইমারের। দ্বীপটি বসবাসের জন্য কতটুকু উপযোগী তা এই সময়ের মধ্যে যাচাই করে নিতে চান তিনি। সবচেয়ে অবাক করা বিষয়, এই দ্বীপটি নেইমার কিনতে ব্যয় করবেন 7 মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 92,24,60,000 টাকা। নেইমার মূলত এই দ্বীপটি কিনতে আগ্রহ প্রকাশ করেন যখন আইল্যান্ডের মালিক ইলহাদো জাপাও এটির দাম 3 মিলিয়ন কমিয়েছেন। 6 একর হাইডওয়েতে 2টি মাস্টার স্যুট সহ একটি ভিলা, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যাবে এমন 3টি বাংলো, একটি পুকুর রয়েছে সেখানে। আইল্যান্ডটি মূলত গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য উপযুক্ত। মজার ব্যাপার হলো এখানে পৌঁছাতে হেলিকপ্টার কিংবা নৌকা ছাড়া অন্য কোনো উপায় নেই। ব্রাজিলিয়ান সাংবাদিক লিও ডায়াস ইতোমধ্যেই জানিয়েছেন অবসর যাপনের জন্যই নাকি নেইমার এই দ্বীপটি ক্রয়ের খুব কাছাকাছি আছেন। কানাডিয়ান ব্যবসায়ীর কাছ থেকে প্রাইভেট এই আইল্যান্ডটি কিনতে ইতোমধ্যেই চূড়ান্ত কথাবার্তাও শেষ হয়েছে তার। তাজিন খন্দকার, সময় সংবাদ। সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন সাবেক হকি খেলোয়াড় এবং সংগঠকদের একটি অংশ। গেল 3 অক্টোবর হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পির নেতৃত্বে কয়েকজন জাতীয় ক্রীড়া পরিষদের সামনে সার্চ কমিটি থেকে ইমরোজ আহমেদের অপসারণ চেয়ে ক্রীড়া উপদেষ্টাকে চিঠি দেন। তবে সাবেক খেলোয়াড় মামুনুর রশিদ, রফিকুল ইসলাম, কামাল সহ আরেকটি পক্ষ জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করে। তারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে প্রতিবাদপত্র দেয়। এদিকে নিজেদের মধ্যে আলোচনা করে বিরোধ মেটানোর অনুরোধ করেছেন সার্চ কমিটির আহ্বায়ক জোবাইদুর রহমান রানা। আমরা এখানে কারো ব্যক্তি ইচ্ছা চরিতার্থ করার জন্য আসি নাই। তো কেউ কেউ যদি মনে করে যে তারা এই অশোভন কিছু শব্দ উচ্চারণ করবে, সেটা আমরা গ্রহণ করি না। সেটার যেমন আমি আশা করি সেটা সবাই প্রতিবাদ করবে, কারণ সব কিছুরই একটা সৌন্দর্য থাকতে হবে এবং সবাইকে ইন্সপায়ার করতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা চাই যে প্রতিবাদ হবে, এটা পজিটিভ হবে।
সমালোচনা হবে, পজিটিভ হবে, কিন্তু সবার ওয়ার্ড সিলেকশনটা ভালো হতে হবে, পজিটিভ হতে হবে, কোনো অশুভন হবে না কিছু। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 10 দিনের ব্যবধানে আজ আবারও ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা। চূড়ান্ত হবে বিপিএল এর প্লেয়ার রিটেইন ও ডিরেক্ট সাইনিং প্রক্রিয়া। এবং বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ 9, 10 ও 12 তারিখ, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ 20 অক্টোবর। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।